মানুষ মানুষের জন্য, এবং এই সমাজে, এই রাষ্ট্রে সবল মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে দুর্বল মানুষগুলো। সেই তো একই সুরে বলতে হয়, দুর্বল মানুষগুলো যে সবল মানুষের হাত ধরে জীবনে অথৈনদী পার হতে চায়, তা আমাদের কি ক্ষতি? যার কেউ নেই তার একমাত্র আল্লাহ আছে, এই কথাটি শুধুমাত্র এই দেশের অসহায় মানুষগুলোর মুখে শোনা যায়। কখন কোন পর্যায়ে গেলে একজন মানুষ বলতে পারে মানুষের উপর বিশ্বাস হারিয়ে, রাষ্ট্রের উপর বিশ্বাস হারিয়ে শুধুমাত্র আল্লাহকে অবলম্বন করে বেঁচে থাকতে চায়? আল্লাহ আমাদের দিকে তাকাবেন, তাকাচ্ছেন, তাকিয়ে যাচ্ছেন। তারপরও তো ভাই ভাই হয়ে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটা সবচেয়ে বড় মানবিক কাজ। ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, যে হাসপাতালে মরণবেদী ক্যান্সার নিয়ে অসহায় মুখগুলো যখন হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনতে থাকে, তখনও যদি তাদের উপর চালানো হয় দুর্নীতির চাবুক, তখন আমরা কিভাবে, কি করে, কোন মুখে আমাদের বিবেককে প্রশ্ন করি? আমাদের আজকের এই বিবেকের কাছে প্রশ্ন সেই মনোমুদিক ক্যান্সার রোগীদের অসহায় নির্যাতন এবং মানবের লঙ্ঘনের ঘটনাটি তুলে ধরে। যে 5টি মৌলিক অধিকারের বেষ্টনীতে পূর্ণতা পায় আমাদের জীবন, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল চিকিৎসা। কিন্তু কোন কোন রোগ মরণ কামড় বসায় মানব দেহে, যা থেকে পরিত্রাণ পাওয়া সত্যি দুঃসাধ্য। ক্যান্সার তেমনি এক মরণ ব্যাধির নাম, যা কিনা ধীরে ধীরে রোগীকে ঠেলে দেয় মৃত্যুর যন্ত্রণায়, নিশ্চিত হিমশীতল গুহায়। তবে সময়মতো রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসায় অনেক ক্ষেত্রে হটিয়ে দেয় মরণ ব্যাধি ক্যান্সারকেও। শরীরের এমন কোন অঙ্গ বা অংশ নেই যেখানে ক্যান্সার গাঁটতে পারে না তার ভয়াবহ শেকড়। শুধুমাত্র যন্ত্রণাদায়কই নয়, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বটে। এই রোগীদের জন্য প্রয়োজন মমত্ববোধ নিয়ে সমবেদনায় চিকিৎসার। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি 1978 সালের জন্মলগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ক্যান্সার নির্ণয়, চিকিৎসা, গবেষণা ও প্রতিরোধ বিষয়ে। 1992 সাল 50টি বেড এবং 66 জন নার্স নিয়ে যাত্রা শুরু করে রোটারি ক্যান্সার ডিটেকশন সেন্টার। 300 বেডের প্রজেক্ট থাকলেও 2009 সালে তা উন্নীত হয় 150টিতে। নার্সের জন্য ক্রিয়েটেড পোস্ট ছিল 172টি, যা ছিল অত্যন্ত প্রয়োজনীয়, অথচ সেই সংখ্যা থেকে গেল 66 জনের গণ্ডিতে। 15 কোটি জনগণ অধ্যুষিত বাংলাদেশ ক্যান্সারের ভয়াবহ বিস্তারের প্রেক্ষিতে যা অত্যন্ত অপ্রতুল। প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2.5 লাখ, যাদের মধ্যে মারা যায় প্রায় 1.5 থেকে 2 লাখ রোগী। মরণব্যাধি ক্যান্সারের এই ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশ সরকার রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের মেডিকেল কলেজগুলোতে চালু রেখেছেন ক্যান্সার ডিপার্টমেন্ট। বিভাগীয় জেলা পর্যায়ের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে ক্যান্সারে আক্রান্ত রোগীরা ভিড় জমায় রাজধানী ঢাকায় উন্নততর চিকিৎসা লাভের আশায়। ক্যান্সারে আক্রান্ত যে কোনো রোগীর জন্য মহাখালী ক্যান্সার হসপিটালে রয়েছে চিকিৎসার সকল প্রযুক্তি আর আধুনিক ব্যবস্থা। তারপরেও কিছু সংখ্যক অসাধু কর্মচারী আর কতিপয় ডাক্তারদের দুর্ব্যবহারের কারণে এখান থেকে বিমুখ হয়ে বাধ্য হচ্ছেন চিকিৎসার জন্য তারা ভিন দেশে পাড়ি জমাতে। বিবেকের কাছে প্রশ্নের প্রতিটি পর্বেই আমরা তুলে ধরেছি বাংলাদেশের হতদরিদ্র অসহায় মানুষদের দুঃখ বেদনার কাব্য। এদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ছুটে গিয়েছি, মানুষদের দুঃখ বেদনার গল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি। মানুষের মৌলিক অধিকারের একটি হচ্ছে চিকিৎসা, যেখানে এদেশের মানুষ হচ্ছেন বিভ্রান্ত, হচ্ছেন প্রতারিত, বাধ্য হয়েই নিজের সুস্থতার জন্যই পাড়ি জমাচ্ছেন ভিন দেশে, এদেশের সীমানা ছাড়িয়ে। আমরা আমাদের আজকের এই পর্বে সেই গল্পই শোনাবো, আপনাদের নিয়ে যাব এদেশের সীমানা পেরিয়ে অন্য দেশ ভারতের কলকাতায়। এই
হচ্ছে কলকাতার ঠাকুরপুকুর, যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে অসংখ্য ক্যান্সার রোগীরা প্রতিদিন চিকিৎসার জন্য এখানে আসছেন। আমরা সেই সমস্ত অসহায় রোগীদের দুঃখ বেদনার গল্পই আজ তুলে ধরবো আমাদের বিবেকের কাছে প্রশ্নে। চলুন তাদের দুঃখ কষ্টের কাব্য বেদনা শুনতে। এই হচ্ছে কলকাতার ঠাকুরপুকুরের ক্যান্সার ইনস্টিটিউটের আউটডোর, যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে আসা ক্যান্সারে আক্রান্ত অসংখ্য রোগীরা অপেক্ষায় থাকেন এবং এখান থেকে তাদের শুরু হয় চিকিৎসার প্রথম ধাপ। এখনো বসে আছেন অনেক বাংলাদেশ থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী। চলুন তাদের সাথে কথা বলবো। আপনি বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশ থেকে এসেছি। আপনার কি সমস্যাটা কি? আমার স্টোমাকে ক্যান্সার হয়েছে। স্টোমাকে ক্যান্সার? জি জি। কতদিন ধরে? এখানে এই টাইম দিয়ে প্রায় 6 মাস। 6 মাস। জি। তো বাংলাদেশে প্রথম দেখাননি? দেখাইছিলাম, ওখান থেকে বলছে এটা ক্যান্সার হয়েছে, তো আমি ওখানে করতে পারি না, এখানে চলে আসছি। এখানে কেন আসছেন? কেন? এখানে বেটার চিকিৎসা হয় বিধায় এখানে আসতে করছে। তো বাংলাদেশে হয় না? বাংলাদেশে হয়, কিন্তু মানে কনফিডেন্সের জন্য এখানে করা হয়েছে। অনেকে আসে, আমি আসছি। এখানে এমন কি আছে যে কারণে আপনার কনফিডেন্সটা অনেক বেশি শক্তিশালী? এখানে একটা ক্যান্সার ইনস্টিটিউট ভালো, এখান থেকে দীর্ঘদিন যাবত এটা করে, ওরা রুগী দেখতে দেখতে ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর বাংলাদেশে তো এই পরিমাণ রুগীও এখানে যায় না। এখানে যে পরিমাণ রুগী আসে সেই পরিমাণ রুগীর কারণে একই রুগী অনেক পাচ্ছে, তারপরে এটা ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যে এক্সপিরিয়েন্সের কারণে আমরা এখানে আসি আর কি। পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমাকে 12 বেজে যায় বাংলাদেশে। তবে আমি যে জিনিসটা বলতেছি, আমার যেটা সবচেয়ে বড় মানে দুঃখের বিষয় এবং অভিযোগ বলতে পারেন, যেটা যে বাংলাদেশে একটা গরিব দেশ, সেখানে সরকারি হসপিটাল আছে, ক্যান্সার হসপিটাল আছে, সেই হসপিটালগুলো ভালোভাবে মেনটেন করা হচ্ছে না, ডাক্তাররা প্রপারলি আসছে না। কেন আসছেন না? সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না? ক্যান্সার পেশেন্ট মানেই তো সেনসিটিভ, যে কোনো মুহূর্তে যা কিছু হইতে পারে। তো এই রিস্ক নিয়ে কেন না বর্ডার ক্রস করবো? যদি আমাদের দেশে ভালো প্রপার ট্রিটমেন্ট হয় তাহলে তো এখানে এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এখানে ব্যয় হতেছে না। এটা কি সরকারের অর্থনৈতিক অবনতির কারণ না? ডাক্তারকে তার ডাক্তারি মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, সরকারকে তার ভালো পদক্ষেপ নিতে হবে যে ডাক্তার সঠিকভাবে দায়িত্ব পালন করে কিনা। এবং এক জিনিসটা ভাবতে হবে যে বাংলাদেশ থেকে হাজার হাজার রুগী এখানে আসতেছে, আরো অন্যান্য দেশে যাচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ প্রতি বছর কত হাজার কোটি টাকা হারাচ্ছে। আমাদের খুব খারাপ লাগে যে বাংলাদেশে এ পর্যন্ত আস্থাশীল বা নির্ভরযোগ্য কোনো ক্যান্সার হাসপাতাল হয়নি, যেখানে আমরা আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি এবং চিকিৎসা আমাদের দেশে করতে পারি, এবং এই লাখ লাখ টাকা এ দেশে যেন না ঢালি। আজকে 3 বছর আমি অনেক কষ্ট করছি। আমার একমাত্র ছেলে 10-11 লক্ষ বাংলা টাকা চলে গেছে, আমার কিচ্ছু নেই। এখন আমার চাকরিটা যাওয়ার পথে, এখন ছুটি 7 মাস 8 মাস হচ্ছে, জয়েন করতে পারতেছি না, বেতন হচ্ছে না। আমার ফ্যামিলি নিয়ে এখানে পড়ে আছে। সবার কাছে আমার একটাই চাওয়া, আমি যাতে এই সুন্দর পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারি আমার বাবা মার কাছে। সবাই খালি এটাই দোয়া করুন। এ কান্নার ভাষা আমাদের জানা নেই, শুধু এইটুকু জানি বাবার সামনে সন্তান এভাবে ধীরে ধীরে চলে যাওয়া কোনো বাবাই সহ্য করতে পারেন না। ময়মনসিংহ আর বাংলাদেশে যে সমস্ত ডাক্তাররা এই অবোধ শিশুটির ভুল চিকিৎসা করে এই পরিণতি করেছেন, তারা কি একবারও ভেবেছেন যে সামনের দিনে এই রাজুর বাবা আর রাজুর মতো পরিণতি আপনাদেরও হতে পারে? চিকিৎসকের আন্তরিক তৎপরতা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ব্যবস্থা একজন রোগীর মনে স্থাপন করে বিশ্বাস আর নির্ভরতার ভিত। আর এই ভিত একবার যদি চলে যায়, তাহলে রোগীরা পাড়ি জমায় বিদেশের মাটিতে। নিশ্চয়তা যেন নেই কোথাও। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে অনেক হতদরিদ্র অসহায় মানুষ দেশের মাটি ছেড়ে হাজার মাইল দূরে অন্য দেশে এসেও শিকার হচ্ছেন অবহেলা আর অবজ্ঞার। আমার নিজেই পেশেন্ট, আমার নিজেরই সমস্যা, তো গলায় ক্যান্সার হয়েছে। বাংলাদেশ থেকে বলেছিল ক্যান্সার। এখানে প্রথম যখন আসি ওরা আমাকে বায়োপসি করালো, অন্যান্য রিপোর্ট করালো, বললো আমার ক্যান্সার না, আমাকে ভালো রিপোর্ট দিল এখান থেকে। জি, তারপর আমি চলে যাই। তারপর আবার যখন আসতে বললো ফলো আপে আসি, তারপর আমাকে বলে আমার ক্যান্সার হয়ে গেছে, আমাকে 6টা কেমোথেরাপি দিল। এখন আবার আসছি, এই রিপোর্ট সেই রিপোর্ট, বিভিন্ন হয়রানি হচ্ছি আমি এখান থেকে। এখন বলছে রেডিওথেরাপি লাগবে। তা আমি বলছি যে স্যার আমি কেমোথেরাপি দিয়েছি, আর চোপের অনেক দামি কেমো,
আমি নিঃস্ব, তো টাকার পয়সা আর নেই। বললো যে না, এরকম বললে হবে কিভাবে? তো আমি বললাম স্যার, আপনার যে রেডিওথেরাপি দেওয়ার কথাই থাকে তো আপনি আমাকে তখন কেন দিলেন না? এখন 9 মাস হয়ে গেছে, প্রায় বছর শেষ, আমি চেক আপে আসছি, এখন আমাকে বলছেন রেডিওথেরাপি দিবেন। গলার স্ক্যান করালাম, তো ওরা স্ক্যান করে একটু ত্রুটি পাইছে, আবার এখানে বলছে একটু সমস্যা আছে। এইমাত্র ডাক্তারের কাছে গেলাম, 2 ডাক্তার দেখলো, বললো আমরা পারবো না, স্যার আসুন, তুমি স্যারের সাথে কথা বলো। ডাক্তার আরএন ঘোষ, আমি তার আছি, এবং হ্যান্ড ওভার আছে মধুমিতা ম্যাডাম, চন্দন সেনগুপ্ত, এদের আন্ডারে চলছি। এই তো এইভাবেই চলতে আছে। আমি বাংলাদেশ থেকে একাই আসি সবসময়, কেমোথেরাপি গুলো একা একা নিয়ে গেছে, আমার আসার মতো কোনো লোক নেই। হাজবেন্ড আছে বাংলাদেশে, ও আসলে ট্রিটমেন্টের টাকা হয় না। এই তো দুটো বাচ্চারা খেয়েছি, ছোট বাচ্চারা আজকে 8 দিন ধরে জ্বর, পারছি না যেতে। কি করব, আমরা তো সবাই অসহায়। ডাক্তাররা যদি একটু ভালো কথা বলে, একটু সাহস দেয় তো শান্তি পাই, না ছাড়া শান্তি করতে কে আসবে? ট্রিটমেন্ট করে কি হবে যদি কোনো গ্যারান্টি না থাকে? সুস্থ হব না না হব, কোনো গ্যারান্টি না থাকে। জায়গা জমি সর্বস্ব সব শেষ, আর কিছু নেই। একা একা প্রতিবারই আসি, অনেক তারাও জানে আমি কেমন দিয়ে আবার চলে যাই একা একা। মানুষ অসহায় হয়ে যায় ডাক্তারের কাছে, আর ডাক্তার সে তার চিকিৎসা আর তার সহানুভূতি আর ব্যবহার দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন। কিন্তু আমাদের দেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এটা কি হওয়া উচিত? কিন্তু এমন তো হবার কথা ছিল না। দৃশ্যপট হবার কথা ছিল ভিন্ন। স্বল্প আয়ের এসব মৃত্যু পথযাত্রীদের এক বুক মমতা আর সহানুভূতি নিয়ে এগিয়ে আসার কথা ছিল সর্বাগ্রে যাদের। সেই ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে এর কারণ খুঁজতে আমরা সরেজমিনে হাজির হলে আমাদের সামনে উন্মোচিত হয় আর এক অজানা পৃথিবীর। আমি মুক্তিযোদ্ধার কোটায় আমার ছেলের চাকরি হয়েছে, 1 মাসে এই ক্যান্সার ধরা পড়ছে, এখন সেই পরীক্ষা নিরীক্ষা আছে, 1 মাসের মধ্যে একটা ট্যাবলেট চলে যায়। এখান থেকে বক্তব্য দিচ্ছি, কোন হাসপাতাল জোরে নেয়, খালি পরীক্ষা নিরীক্ষা 1 মাস চলে গেছে। আর মৃত্যুর পর সেই ওষুধ জন্য কিনা যায় না। আমি একজন মুক্তিযোদ্ধা, সমস্ত ওষুধ বাড়িতে একটা ট্যাবলেট বন্ধ বাড়িতে কিনে আনছি। এখান থেকে আমি একটা ট্যাবলেট বন্ধ পাইনি। আমার অন্তত 30 থেকে 40 হাজার টাকা আমার কেমো ম্যামো মাইরে এখন তোমাদের 4,000। ফলমূল ফরমালিন খেয়ে আমরা সব দিয়ে ক্যান্সার হাসপাতাল আক্রান্ত হয়ে আসবো। নামটাই তো লেখা ভুল, জাতীয় ক্যান্সার হাসপাতাল। আমার সব জাতির কি ক্যান্সার হয়েছে? এই হাসপাতাল থেকে সুযোগ সুবিধা কি পেয়েছে? কোনো সুযোগ সুবিধা পাইনি তো, আমার ট্যাবলেট ফোন তো কেনা লাগে। সারা বাংলাদেশের ক্যান্সার রোগীদের জন্য রয়েছে মহাখালীর এই ক্যান্সার ইনস্টিটিউট, যেখানে সমস্ত ক্যান্সার রোগীরা আসেন সারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য। কিন্তু এখানকার রোগীদের অভিযোগ, এখানে না পাওয়া যায় কোনো ওষুধ, না পাওয়া যায় চিকিৎসার সুব্যবস্থা। এই যদি হয় তাহলে এই সমস্ত দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত রোগীরা কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে গিয়ে আশ্রয় নেবে? আপনারা তো ক্যান্সার ইনস্টিটিউটের দায়িত্বে রয়েছেন। জি জি। এই যে আপনাদের সামনেই রোগীরা বললেন যে তারা কোনো ওষুধ পাচ্ছেন না, বেড পাচ্ছেন না এবং কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। বেডের সমস্যাটা আছে, কারণ সারা বাংলাদেশে মিলায়ে এই ক্যান্সার ইনস্টিটিউট একটা, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, এখানে বেড মাত্র 150টা। সারা বাংলাদেশ থেকে অহরহ রোগীর চাপ বর্তমানে অনেক, প্রচুর রোগীর চাপ। এতে করে আমাদের 23টা ডিপার্টমেন্টে টোটাল 150টা বেড ভাগ করে দেয়া। এর ভিতরে 58টা বেড আছে আপনার ফ্রি, আর বাকিগুলা পেইং বেড, ভাড়ার বেড। ওষুধের ব্যাপারটা, ওষুধ সরকারি ওষুধ আছে, এই সরকারি ওষুধ পাচ্ছে না বলতে অনেকেই জানে না যে দরখাস্ত করতে হয়, আর দরখাস্ত না করলে সরকারি যে কোনো অফিসে লিখিত অনুমোদন ছাড়া কিছুই দেওয়া সম্ভব না। এই যে আপনাদের যে প্রসেসিংটা, এই প্রসেসিং পার হয়ে আস্তে আস্তে রোগী তো আইসিইউতে চলে যাবে। এই প্রসেসিং পার হয়ে আস্তে আস্তে, এটা তো সরকারি নিয়ম, যে পেশেন্টের যতটুকু এমার্জেন্সি সেই অনুযায়ী দায়িত্বরত ডাক্তার উনি দেখে উনি সাইন করে উনি ওষুধ দিয়ে দেবে। এটা সরকার নিয়ম করেনি। আমিও এতে একমত যে সরকার যদি সেই নিয়মটা করতে, তাৎক্ষণিকভাবে ওই ডাক্তার লিখলেই ওই ওষুধ দেওয়া যাবে। এটা যদি সরকার নিয়ে, গভর্নমেন্টের নিয়ম আমাদের এখন ঠিক বলতেই হবে। পরে 1 মাস তাইয়া রাখছি, ঠান্ডা উঠে আবার ওই জায়গায় 10 দিন থেকে আবার 5-6 দিন আছে, 3 দিন কেমন দিছি।
কিনে আনে অপারেশন করতে হবে, যে ছ্যাঁক দেয়। এই জায়গাতে তো কিছু দেয় না, শীত পড়া লাগে না, আর ওই দুপুরে কটা ভাত, সকালের ডিম পালায় যায়। আর ওষুধ টষুধ ওষুধে যে ওই যে ব্যথার ট্যাবলেট ট্যাবলেট দেয় না, তো আমরা কিনে নিই। ওই যে গ্যাস্ট্রিকের দুটো ট্যাবলেট দিচ্ছে আজকে। আর কোন ওষুধ না, আমরা অনেক অসহায় গো। একটাই ছেলে আমার, পায়খানা রাস্তায় 2 মাসে পায়খানা বন্ধ, 2 মাস ডাবের পানি খাওয়া রাখছি। আমাদের কিছু নেই, রিক্সা চলে আমরা ভাড়া বাড়ি, তাই অনেক কষ্ট আমাদের। আমি মা, আমার একটাই ছেলে। ডাক্তার তো কি আলো করে, ডাক্তাররা খেয়াল করে না। ওই যে ক্যান্সার রোগী যা করে তাই। তার মানে আপনি বলছেন যে এখানে মিটফোর্ডের চেয়ে খারাপ? না, মানে মিটফোর্ড ডাক্তার সব সময় থাকে, তার মানে এখানে থাকে না ডাক্তার? দেখতেছি না। ওই যে দুটো গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয়, এছাড়া কোনো ওষুধ নেই। আর বাকিগুলো সব কিনতে হয়? সব কিনতে হয়। এটা ব্যথার জন্য সুই চাই, তাও দেয় না, থাকলেও দেয় না। মরে গেলে কয়েক রুগী মরে গেলে আমাদের কিছু বলার, কিছু করার নাই। এখানে পরিস্থিতি এত খারাপ যেটা বলার বাইরে। একটা ইঞ্জেকশন আমি দেবো, কিন্তু আমি মনে হয় 5 জায়গায় গেছি। দেশে পরবর্তীতে একজন আইডিয়া দিল কি একটা নার্সেরে বলো, কিন্তু সে নার্স যে নিচের দায়িত্বে ছিল, সে আমার রুগীটা আমি নিয়েছি উপরে, কিন্তু বর্তমানে আছে নিচে। কিন্তু এতটা কষ্টে যেটা আপনার নিজের চোখে দেখবেন। আসেন, আপনি তো এখানে চাকরি করছেন, এই ক্যান্সার ইনস্টিটিউটে, হ্যাঁ, সর্দার হিসেবে, হ্যাঁ, আপনি এই পেশেন্টের অভিযোগ শুনেছেন? উনি একটা ইঞ্জেকশন দিবেন, কোন ডক্টর পাচ্ছেন না, একবার উপরতলা একবার নিচতলা করছেন। এখন ওনাকে একজনের সাজেশন দিলেন যে একজন নার্সকে ধরে নিয়ে আসেন। ওনার পেশেন্ট হচ্ছে নিচতলায়, নার্স হচ্ছে উপরতলায়। না, যদি ভর্তি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনজেকশন কেউ দিতে পারে না। যদি অলরেডি আমি ফর্ম সাবমিট করছি, সকাল 8টা বাজে সাবমিট করছি, এই পর্যন্ত ডাক্তারই আসেনি। দিনে 12টা বাজে, কিছুক্ষণ পরে এরা চলে যাবে। ভর্তি না হইলে কখনো ইনজেকশন বাইরে যে কেউ দিবে না, রিস্ক নিবে না। কারণ আমার কাছে ডকুমেন্ট আছে যেটা আমি ইমার্জেন্সিতে ছিলাম গত রাত্রে। ইমার্জেন্সি থাকার পরে একটা ইউজ করছে। দ্বিতীয় ইঞ্জেকশনের লাগি আমি নিচে গেছি, যাই সে বললাম যে ভাই আমার একটা ইঞ্জেকশন বাকি আছে। ওষুধগুলো আমি টাইমলি খাওয়াইতে পারি, লেখা আছে যে ওষুধগুলো সকাল, দুপুর, রাত্রে 3 টাইম খাওয়াইতে। ইঞ্জেকশনটা তো আমার পক্ষে সম্ভব না। না, ওনার যদি পেশেন্ট ভর্তি নাও থাকে, যে কোনো পেশেন্ট গত রাতে ইমার্জেন্সিতে ছিল, সেহেতু আজকে যদি তার ইঞ্জেকশন লাগে, ইমার্জেন্সি ডক্টর সেটা দিতে বাধ্য। না, গত রাতে উনি ইমার্জেন্সি থেকে ইনজেকশন পেয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু বাইরে যখন থাকে তখন বিভিন্ন দপ্তরে যেতে থাকে। আসলে উনি যেহেতু ইমার্জেন্সিতে গতকালকে ছিলেন এবং ইমার্জেন্সি থেকে ইঞ্জেকশনটা দিয়েছে, আজকে যেহেতু তার ইঞ্জেকশনে দেওয়া দরকার, সেহেতু ইমার্জেন্সি ডক্টর নিশ্চয়ই সেই ইঞ্জেকশনে দিতে। হ্যাঁ, ইমার্জেন্সি ভিতরে গেলে দিয়ে দিত। আপনি আবারও যদি ট্রাই করতেন। আপনি আমার সাথে চলেন, আপনার লোক আমাকে কি বলছে ও জিনিসটা আমি অলরেডি সামনে বলবো। কি অবস্থায় আছে এই পেশেন্টটা? আমার গত রাত্রে ইমার্জেন্সিতে ছিল, সকালে আমাদের টাইম বলছে, মানে একদিনের জন্য আমাদের পারমিশন অলরেডি দিছিল। আমি একদিনই ছিলাম, পরের দিন বললো যে ভর্তির লেগে ওরা লিখেও দিছে আমাকে যে ভর্তি কালকে হয়ে যাবে। তো হয়ে যাবে। আমি রাত্রে থাকার পরে আমি সকালে বাইরে এলাম, বাড়ি এসে লয়ে গেলাম ওখানে নিয়ে এসে তো বললো যে হ্যাঁ শোন, আপনারা পেপার অলরেডি ক্লিয়ার হইলে অলরেডি আমরা ওখানে ভর্তি করে দিব। এটা ও নিচে থেকে বলে দিছিল, এমার্জেন্সি থেকে অলরেডি হয়ে যাবে। রুগীর অবস্থা কি, কিভাবে একটা রুগী নিয়ে আমি কুমিল্লা দেবতার খানা থেকে আসছি, আজকে 3 দিন রুগীরা এইভাবে করে রয়েছি। আপনি কাকে জিজ্ঞেস করছেন? এই লোককে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, কি জিজ্ঞেস করছিল আপনাকে? ইঞ্জেকশন দিতে। হ্যাঁ, আমি তো ইঞ্জেকশন দিতে পারি না, আমি তো ওয়ার্ড বয়। ব্রাদারে বলছি, ব্রাদার কইছে ঠিক আছে আপনার রুগী নিয়ে আসেন, আমি উপরে গিয়ে ইঞ্জেকশন দিতে পারবো না। ব্রাদার তো ইঞ্জেকশন দেবে না, দেবে তো ডক্টর সাজেস্ট করার পরে দেবে। না, আমাদের অর্ডার যদি থাকে তাই দিতে। কোন ব্রাদার ছিল? শ্যামল কুমার। শ্যামল কুমার। তো আপনি ব্রাদারকে বলার পর শ্যামল কুমার কি বললো? শ্যামল কুমার বলছে যে একটু রুগী নিয়ে আসেন, রুগী নিয়ে আসলে পরে আমি বলে দেবো, উপরে গিয়ে ভর্তি করবো। হ্যাঁ, শ্যামল বাবু, আপনি কি হাসপাতালে আছেন না বাসায় চলে গেছেন? ব্রাদার শ্যামল বাসায় চলে গেছে, বেলা বাজে 1:30, ওনার ডিউটি 2:30 অব্দি। 2টা অব্দি, 2টা অব্দি, 2টা অব্দি উনি 1:30টায় চলে গেছেন। সরকারি হাসপাতালে এই হচ্ছে চিত্র। আপনি ওনাকে ফোন দেন না, এরকম নিয়ম তো অধিকাংশ দিন দেখি না, কিন্তু আমরা তো এখন বর্তমানে দেখতেছি, বুঝলাম না। এই হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউটের আসল চিত্র। আমরা যখন এমার্জেন্সিতে বিভিন্ন রোগীদের অভিযোগ নিয়ে কথা বলছিলাম, ঠিক তখনই হলো সুন্মোচিত হলো ব্রাদার শ্যামলের এভাবে অসময়ে বাড়ি চলে যাওয়া। এই যেন মগের মূল্য, যার যখন ইচ্ছে আসলাম, যার যখন ইচ্ছে চলে গেলাম। এভাবে কি চলবে? কখনোই না।
শুধুমাত্র নিয়ম শৃঙ্খলা এবং সেবা প্রদানের ক্ষেত্রে নয়, এটিএন বাংলার ইগল টিমের ক্যামেরায় উঠে আসে ক্যান্সারে আক্রান্ত রোগীদের খাবারের অব্যবস্থার চিত্র। এই খাবারটা কি হাসপাতালে? হ্যাঁ, এই খাবারটা হাসপাতালের, এইটা আর এইটা আর ডাল হাসপাতালের খাবার, আর ওইটা আমার বাসার খাবার। বাসার থেকে আনেন কি জন্য? হাসপাতালের খাবার পছন্দ হয় না? এইসব তরকারি একটু ঝাল ঝাল হয়, এই জন্য খাইতে কষ্ট না দিলে আর কি করার, নিজে বাসার থেকে আনতে হয় কষ্ট করে। রোগীর জন্য যে খাবারটা দেওয়া হয়, খাবারটা কি খেতে পারেন? খাওয়া যায় না। হ্যাঁ, খাওয়া যায় না। খাওয়া যায় না কেন? খাবারটার ভিতরে ওই দিয়ে তরকারি ফালাই দিছি। তৈল বেশি দেয়, মানে পাক ভালো হয় না। রুগী খেতে পারবে কিভাবে? ভালো যে সুস্থ মানুষ সেই খেতে পারে না। এটা এখন দিলে ওটা আমাদের খেতে হবে, কিছু করার নেই। নচেত হোটেল থেকে কিনে নিয়ে এসে খাওয়া। তরকারিটা যে অবস্থায় পাক করে, মানে যেভাবে পাক করে, এটা মানে খাইতে খুব কষ্ট হয় আর কি। অলওয়েজ দিচ্ছে একই বাধা কই ঘন্ট খাওয়ার তো আছে, তারপরে ওই একসাথে ঘন্ট করে দিচ্ছে, খাওয়া যায় না। কাউলি খালি পানি আছে, আমরা এখনো খাইনি। এই যে খালি পানি, এমন খারাপ না, তেলটা একটু হচ্ছে তরকারি। এটা তো তেল কই, তেল তো তেমন বেশি দেখা যাচ্ছে না। তেলও আছে। আপনি বলছেন যে এটা ডাল অবশ্যই আছে। অবশ্যই। পেশেন্ট বলছে যে এটা শুধু পানি, ডাল না। একজন পেশেন্ট এবং সে যদি হয় ক্যান্সারের, এই ডাল তার জন্য খাওয়া সম্ভব না। সেটা ঠিক আছে, কিন্তু তারা তো কমপ্লেন, আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা আমাদেরও বস আছে, আমাদের বসের কাছে আমরা জানাবো। আপনি যদি কোনোদিন ক্যান্সারের পেশেন্ট হন, কিংবা আপনার বাবা যদি কোনোদিন ক্যান্সারের পেশেন্ট হয়ে এই বেডে এসে শুয়ে পড়ে, তখন আপনি এই ডাল আর পানির পার্থক্যটা বুঝবেন, তার আগে বুঝবেন। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট মহাখালীর বিভিন্ন ওয়ার্ডের রোগীদের রয়েছে নানা রকম অভিযোগ। খাবার নিয়ে রয়েছে তাদের অভিযোগ, আর এই অভিযোগ নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা এড়িয়ে যান বিষয়টিকে সুকৌশলে। এত দুর্নীতির অভিযোগে আক্রান্ত যে চিকিৎসা কেন্দ্র, তার সঠিক কারণ জানতে আমরা মুখোমুখি হই প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকির। খাবার হচ্ছে নিম্নমানের, যেটা রোগীরা খেতে পারে না, খাবারের অভিযোগ। ওষুধ ঠিক মতো পায় না, যে ওষুধ দেওয়া হয় শুধুমাত্র গ্যাস্ট্রিকের দুটো ট্যাবলেট দেওয়া হয়, ডাক্তার বাইরে থেকে কিনতে হয়। পেশেন্টদের সাথে এমার্জেন্সি ডক্টররা দুর্ব্যবহার করে, এবং সবচেয়ে বড় অভিযোগ হলো নিম্নস্তরে যারা কর্মচারী রয়েছে তারা ঠিক মতো অফিস করেন না এবং থাকেন না। কিন্তু এই যদি হয় আপনার হাসপাতালের চিত্র, তাহলে রোগীরা কিভাবে সেবা পাবে? না, এত অভিযোগ থাকে না, অভিযোগ তো ধরেন আমি এক এক করে বলি। ডক্টর তো পেশেন্ট হিসেবে দুর্ব্যবহার করতে পারে না। না, এখন দুর্ব্যবহার না, এটা তো কাঙ্ক্ষিত না। এটা তো ডাক্তারদের বিহেভিয়ারে আমরা বলি না, ব্যবহারের অর্ধেক ভালো হয়ে যায়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডক্টররাই রোগীদের সাথে খুব দুর্ব্যবহার করে। আপনার ক্যান্সার ইনস্টিটিউটে গতকালকে দুপুর 2টোতে রোকসানা নামে যে ডক্টর ছিলেন, লেডি ডক্টর, উনি একজন পেশেন্টের সাথে খুব দুর্ব্যবহার করেছেন। ডাক্তারদের ব্যবহারকে আমি অ্যাকসেপ্ট করছি তা না, যে দুর্ব্যবহার করা এটা ঠিক না, কিন্তু এই যে ইমার্জেন্সি তার ওইভাবে হোম লিখে রুগী আসে না, সেখানে দুর্ব্যবহার করার প্রশ্ন আসে না। এখানে আছে, আচ্ছা ওটা এখানে কোনো রুগী ভর্তি হবে না, মানে যে অঙ্গ রোগী সিরিয়াস এমন হইতে আছে, তারপরে অঙ্গ রোগী যে অসুস্থ, আমরা বাসা নিতে পারতেছি না। রুগী বাসা নিতে গেলে 1200 টাকা লাগে, আবার আমরা কালকে বিয়ানে আসবো, তারপরে টাকা আমরা 100 টাকা তো ই করতে পারছি না। আমার সিরিয়াসিতে গেছি, আমার স্বামী গেছে, আমার স্বামীর দুধ করে অনেক খারাপ ব্যবহার করছে। এই যে আপারা, এই যে এরকম হয়েছে, আপনার আপা বলে থাকে, আপা যে কাকে কি বলি, যাকে দিয়ে ভূত ছাড়াবো সেই শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে নির্বাক তো হতেই হয়। এটা তো সারা দেশের চিত্র হয়ে গেলে পাল্টাবেন কি করে? আমি নিজে যদি পাল্টে যাই তাহলে কি অন্যগুলো পাল্টাবে না? ওর বাবার ফুসফুসে ক্যান্সার, ও এখানে ভর্তির জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে। 12 তারিখে আসছি, ভর্তি করেছে 18 তারিখে। আছে যে রেডিওথেরাপি দিনে ওই জায়গাতে ওরা সিরিয়ালি কাজই করে না, ডাকে না, তো সবকিছু লিখিত দাও টাকা খাইয়া ওরা, আমিও নিজে 1500 টাকা দিতে পারি, বাবা সিরিয়াস, ওই জায়গায় ঘন্টা ঘন্টা বসে থাকতে হয়, ঘুষ। হ্যাঁ, এই কিছুদিন আগে 9 জন রোগী একই কমপ্লেন করেছে যে 9 জন রোগী আমাদের কাছে টাকা নেয়। আমরা সেই শোনেন,
যে নিচে তাকে ডাকছে, দিয়ে এসে আমার সাথে উল্টা দুল করে গেছে। তা আমরা এখন সে ডিজে বসে লিখেছে, তাকে ইমিডিয়েটলি ট্রান্সফার করা খারাপ। আপনাদের এই ক্যান্সার ইনস্টিটিউটে এবং রেডিওথেরাপির জন্য 1500 টাকা বা অবৈধভাবে টাকা নেওয়ার কোনো না, আপনি দিচ্ছেন, আপনি একজন অপরাধী, অপরাধী অবশ্যই, এবং আপনি যাকে দিচ্ছেন সে অপরাধী। অবশ্যই আমি অপরাধী হয়েছি, আমার বাবার অসুস্থতার জন্য আমি আমার অপরাধ করতে বাধ্য করছে না। উন্নয়নশীল বাংলাদেশে অনেক সম্পদের পাশাপাশি রয়েছে আরেক সম্পদ, আর তা হল আমাদের মেধা। এই মেধাকে কাজে লাগিয়েই চিকিৎসা ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রেও বিপ্লব আনা সম্ভব। প্রয়োজন শুধু সদিচ্ছা, কর্তব্য পরায়ণতা আর সৎ কর্মতৎপরতা। ক্যান্সারের মতো ভয়াবহ রোগের চিকিৎসা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মেধা, সেবাব্রত আর নিষ্ঠার সমন্বয়ে থমকে দেবে এই ভয়ঙ্কর রোগের দাপট, উপড়ে ফেলবে এর শেকড়। নিজেদের ভালোবাসা আর মমতায় সুষ্ঠু চিকিৎসায় প্রতিটি রোগীকে আপন করে নেবে প্রতিটি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক, কর্মকর্তা আর কর্মচারীরা। আর তাহলেই আমরা সগর্বে বলতে পারব আমরা সমৃদ্ধ। অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, আর মৃত্যুর অপেক্ষা সে অবর্ণনীয়। আমাদের বাংলাদেশের চিকিৎসকরা অবলীলায় বলে দিচ্ছেন এই সমস্ত ক্যান্সার পেশেন্টদেরকে আপনি বাঁচবেন 3 মাস কিংবা 6 মাস, যা চিকিৎসা শাস্ত্রে একেবারেই অনৈতিক। সে সমস্ত ডাক্তারদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই সমস্ত রোগীদের আশার কথা বলুন, সম্ভাবনার কথা বলুন। যতক্ষণ তার নিঃশ্বাস রয়েছে ততক্ষণ তাকে বেঁচে থাকার স্বপ্ন দেখান। সত্যি সেলুকাস, বড় বিচিত্র এই দেশ। কবরের লাশের সাথে দুর্নীতি হয়, ক্যান্সার বেদির মানুষের সাথে দুর্নীতি হয়, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবার সাথে দুর্নীতি হচ্ছে। এর দুর্নীতি, এই অসঙ্গতির শেষ কোথায়? আপনার চারপাশে এমন কোন অসঙ্গতি কিংবা দুর্নীতির চিত্র যদি চোখে পড়ে, তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে ভিডিও রেকর্ড করে আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠাতে পারেন। আমরা তার প্রচার এবং আপনাদের নাম উল্লেখ করব। আমাদের পাঠানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। ক্যান্সার হাসপাতাল নিয়ে আমাদের ইগল টিমের তদন্ত টিম যখন ফিরে আসে প্রচারের জন্য, তখন কোন এক অদৃশ্য শক্তি হাত তারা বারবার চাচ্ছিল আমাদের এই পর্বটিকে অনুষ্ঠানে যাতে প্রচার না করা হয়। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যারা টেবিলের এই পাশে আছেন তারাও হয়তো একদিন ওপারে যাবেন, কেননা বিধাতার কথাই আছে, চিরদিন কারো সমান যায় না। একদিন আপনারাও জরাগ্রস্ত হতে পারেন, আপনারা হতে পারেন ব্যথিত। তাই আপনাদের পাশে যারা একটু সাহায্যের জন্য হাহাকার করছে, সে ক্যান্সার রোগীদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।